মনের খুশিতেই বাড়ির দিকে ফিরে আসছিল হরগোবিন্দ। খুশি হবে নাই বা কেন? কাল তার মেয়ের বিয়ে। অনেক কষ্ট করে চাষের জমির খানিকটা অংশ মহাজনের কাছে বিক্রি করে সেই টাকায় আর বাকিটা সুদে মহাজনের কাছ থেকে নিয়ে মেয়ের জন্য একটা গয়না করিয়েছে। ধুতির মধ্যে কাপড়ে জড়িয়ে রাখা গয়নাটা যেন উপর থেকেই অনুভব করার চেষ্টা করতেই হরগোবিন্দর মুখের হাসিটা আরও চওড়া হলো। হবে নাই বা কেন? তার মতো গরিব ঘরের কারোর মেয়ের বিয়েতে এমন দামি গয়না থাকবে, গ্রামের লোকেরা যে হাঁ করে সবাই তাকিয়ে দেখবে, সেই কথাটা মনে পড়তেই হরগোবিন্দর মন একেবারে প্রফুল্ল হয়ে উঠল। বলেছিলাম না, এই আমাদের গ্রামের মধ্যে আমার মেয়ের বিয়ে আমি এমন ভাবে দেব যেন সবাই হাঁ করে তাকিয়ে থাকে। হরগোবিন্দর গোটা শরীর থেকে যেন খুশি বর্ষার জলের মতো টপকে টপকে পড়ছিল। আকাশে চাঁদের আলোটাও যেন হরগোবিন্দর খুশিতে নিজের উজ্জ্বলতা আরও বাড়িয়ে দিয়েছে। কিন্তু বিপদ যে তখনও বাকি ছিল। আরও খানিকটা এগিয়ে আসতেই হরগোবিন্দ থমকে দাঁড়ালো। সামনের দিকে পথটা গেছে দুপাশে ফাঁকা জমির মাঝখান দিয়ে। আরেকটু এগিয়ে গেলেই নয়নতলা। এই নয়নতলার নয়নতারা গাছের নিচটা ঘুপচি অন্ধকার হয়ে রয়েছে। এতটা দূর থেকেও যেন সেই অন্ধকারটাকে ভালোভাবে দেখতে পেল হরগোবিন্দ। একবার ঢোক গিলে বলে উঠল, ধুর, ওসব মিছে কথা, ওসব কথা বিশ্বাস করতে নেই। এখন তাড়াতাড়ি বাড়ি যাই, কাল সকালে উঠে কত কাজ। নয়নতলার সেই অন্ধকারটা যেন অবহেলায় সরিয়ে দিল হরগোবিন্দ। তারপর হনন করে রাস্তা ধরে এগিয়ে আসতে আসতে যখন অন্ধকারের মধ্যে প্রবেশ করল, ঠিক তখনই একটা ব্যাপার বুঝতে পারল। নয়নতারা গাছটার পেছনের দিকে কেউ যেন বসে খুব চাপা স্বরে হাসছে। তার শব্দটা এমন যেন সিলেটের ভেতরে কেউ পেন্সিল দিয়ে লিখতে লিখতে সেই পেন্সিল জোরে ঘষে দিয়েছে। আর তাতেই একটা অদ্ভুত শব্দ হচ্ছে, যেন এক গাদা ইঁদুর শব্দ করতে করতে এগিয়ে আসছে তার দিকেই। কে ওখানে? আমায় ভয় দেখাবি? আমায় ভয় দেখানোর জন্য লুকিয়ে আছিস? কে ওখানে? আমি রে, আমি লুকিয়ে আছি তোর জন্য। কখন থেকে অপেক্ষা করছি, গন্ধ পেয়েছি যে। হরগোবিন্দ প্রথমে ভেবেছিল বোধহয় কেউ তাকে ভয় দেখাতে চাইছে। তাছাড়া সঙ্গে দামি জিনিস থাকলে এমনিতেই মনের ভয় বেড়ে যায়, সবাইকেই সন্দেহ হয়। কিন্তু গলাটা শুনে আর কথাগুলো শুনে হরগোবিন্দর মন থেকে সন্দেহ, ভয় সবকিছু যেন একসাথে উড়ে গেল। তার বদলে যেটা এসে পড়ল তা হলো একদলা কালো থকথকে আতঙ্ক। কি যেন মাটি থেকে লিকলিকে সাপের মতো তার গা বেয়ে উপরের দিকে উঠতে থাকল। গোবিন্দ থমকে দাঁড়িয়ে পড়েছে। নিজের অজান্তেই হাত চলে গেছে ঝোলার কাছে পুঁটুলিতে। আর ঠিক তখনই অনুভব করতে পারল বাইরে থেকে কে যেন তার হাতের পুঁটুলিটা ধরে আস্তে আস্তে টানতে শুরু করেছে। আমি গন্ধ পেয়েছি, ছেড়ে দে, ছেড়ে দিয়ে যা বলছি। হরগোবিন্দ আর স্থির হয়ে থাকতে পারল না। তার সেই অবুঝ ভাবটা কখন যেন এক ঝটকায় কেটে গেছে। সে কোনো রকমে আমতা আমতা করে বলল, কে তুই? এইভাবে আমায় ভয় দেখাতে পারবি না। তুই কে? আমার সামনে আয়। কথাটা বলি হরগোবিন্দ বুঝতে পারল জীবনের সবচেয়ে বড় ভুলটা সে করে ফেলেছে। চাঁদের আলো নয়নতারা গাছের তলায় পুরোপুরিভাবে পড়তে না পড়তেই একটা আলো আঁধারির সৃষ্টি হয়েছে। পেছন থেকে পুঁটুলি ধরে যে টানছিল সে এবার আস্তে আস্তে সামনের দিকে এসে দাঁড়ালো। হরগোবিন্দ অবাক হয়ে দেখল তার সামনে একটা মেয়ের মূর্তি। তবে সেই মূর্তিটা কোনো মানুষের নয়,
তার গোটা শরীর কেমন যেন মাংসের দলায় কিলবিল করছে, পচা গন্ধে চারপাশটা ছড়িয়ে গেছে। তার মুখটা হিংস্র, সাদা, দুটো ধকধক করে জ্বলতে থাকা চোখ, হাঁ করা মুখের ভেতর থেকে কিলবিল করে বেরিয়ে আসছে এক গাদা পোকা। আর শুধু তাই নয়, তার চোখের সেই সাদা ঘোলাটে দৃষ্টির ঠিক মাঝামাঝি যেন ধকধক করে জ্বলছে কালো পাথরের টুকরোর মতো চোখের মণি। আবার সেই বিভৎস মূর্তিটা বলল, কিরে, সামনে আসতে বলেছিলি না আমায়? এই তো আমি তোর সামনে এসেছি। এবার বল, কি করবি বল? ভালোই ভালোই বলছি, পুটলিটা আমায় দিয়ে যা। গন্ধ যখন আমি পেয়েছি তখন। সেই বিভৎস মূর্তিটা এখন আবার আগের মতো হাসতে লাগলো। হরগোবিন্দ কিন্তু কিছু বুঝতে পারছিল না, কি করা উচিত তার। কয়েকদিন আগে গ্রামে এক বয়স্কর কাছে শুনেছিল কি একটা কথা, কিন্তু মনে করতে পারল না এখন। ভয়ে আতঙ্কে তার হাতটা কেমন যেন অবশ হয়ে গেল। মূর্তিটা একটা হ্যাঁচকা টানে তার হাত থেকে পুটলিটা ছিনিয়ে নিল। তারপর একদম জামা ছিঁড়ার মতো করে ফরফর শব্দ করে পুটলিটা ছিঁড়ে ফেলে তার মধ্যে থাকা সমস্ত কিছু একপাশে ছুঁড়ে ফেলল। শুধু বার করে আনলো কাপড়ে মুড়িয়ে রাখা সেই সোনার গয়নাটা। হরগোবিন্দর বুকের ভেতরটা একবার দুরু দুরু করে উঠল। সে কিছুই বুঝতে পারল না। গয়না যায় যাক, প্রাণ না গেলেই হলো। প্রাণ থাকলে অমন গয়না সে নিজের রক্ত বিক্রি করেও আবার তৈরি করতে পারবে। তাছাড়া মেয়ের বিয়ে যাদের সঙ্গে হচ্ছে তাদের কোনো দাবি দাওয়া তো নেই, তারা কিছুই চায়নি। হরগোবিন্দ নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করল। দেখ দেখ আমায় কেমন লাগছে। হরগোবিন্দ সামনে তাকালো। ততক্ষণে সেই মাংসের পচা গলা মূর্তিটা নিজের গলায় সোনার হার জড়িয়ে ফেলেছে, যেন রক্ত মাংসের হাতটা এক্ষুনি জড়িয়ে যাবে। হরগোবিন্দ কিছু বলছে না দেখে সে আবার বলে উঠল, সত্যি করে বল, কেমন লাগছে আমায়? এমন অবস্থায় হরগোবিন্দ আগে কখনো পড়েনি। এমন অবস্থায় পড়লে কি করতে হয় তার কোনো ধারণা তার ছিল না। বিজ্ঞজনেরা বিপদের সামনে পড়ে অনেক কিছু করার বিধান দিয়ে গেছে, কিন্তু এমন অবস্থায় পড়লে কি করতে হয় হরগোবিন্দর মতো সামান্য চাষির পক্ষে তা জানা সম্ভব ছিল না। সে ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে বলল, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় মেরো না, আমায় ছেড়ে দাও। তোমার গয়না চাই? তোমার গয়না চাই তো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তুমি নিয়ে যাও, আমায় ছেড়ে দাও। সামনের বিভৎস মূর্তিটা আর কিছু বলল না, থমকে গেল এক মুহূর্তের জন্য। তারপর সেই ধারালো নখওয়ালা দুটো আঙুল আস্তে আস্তে এগিয়ে এলো হরগোবিন্দর দিকে। হরগোবিন্দ পেছনে সরতে গেল, তবে তার আগে সেই মূর্তির দুটো হাত গিয়ে ঢুকলো হরগোবিন্দর ঠিক বুকের মাঝ বরাবর। একটা আর্ত চিৎকার আর ফিনকি দিয়ে বেরিয়ে আসা লালচে রক্ত ছড়িয়ে পড়ল নয়নতারা তলার ঝুপসি অন্ধকারে। অন্ধকার হলেই এই সমস্ত হয়, আলোতে কিছুই হয় না, বুঝলে? পৃথিবীর সমস্ত শক্তির উৎস হল সূর্য। আমরা তন্ত্র মন্ত্র এই সমস্ত নিয়ে কারবার করি, এর সব কিছুর শক্তির উৎসই কিন্তু সূর্য। বিশেষ বিশেষ কিছু সাধনা আছে যেগুলো সূর্য না ডুবলে করা যায় না। আবার এমন কিছু সাধনাও আছে যেগুলো সূর্যের আলোতেই করতে হয়। তোমরাই ভেবে দেখো না, সূর্যকে নিয়ে কত গল্প গাথা রয়েছে। আর তাছাড়া বিজ্ঞান তো পড়েছ, তাতেও তো নাকি এসব কথাই বলে। কথাটা আপনি মিথ্যে বলেননি। আসলে আমিও দেখেছি, বিজ্ঞান হোক কিংবা ঈশ্বর তত্ত্ব, এই দুয়েতেই কিন্তু সূর্যকে বেশ প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু অনেক তন্ত্রমন্ত্র এই সমস্ত কিছুই তো অন্ধকারে হয়, তাহলে সেখানে সূর্যের মাহাত্ম্য কোথায়? সব কিছুর জন্য বিশেষ কিছু জিনিস প্রয়োজন হয়, স্থান, কাল, তারপর সময়। তেমনি তন্ত্রের ক্ষেত্রেও যখন অন্ধকারে কাজ করতে হয়
তখন কিন্তু চাঁদের আলো থাকে। চাঁদের আলো তো আসলে প্রকৃতপক্ষে সূর্যের আলোর একটা প্রতিফলন। যে আলোটা আমাদের প্রয়োজন হচ্ছে তা সূর্যের আলো হলেও তার সামান্য বদল আছে। এসব অতি গভীর বিষয়, তোমাদের আমি বলে ঠিক বোঝাতে পারবো না। আর সত্যি বলতে কি, আমি নিজেও যে এসব ব্যাপারে সমস্ত কিছু জানি তা হলফ করে বলতে পারি না। তাছাড়া বয়স হচ্ছে, অনেক কিছুই এখন মনে থাকে না। আর আপনার না মনে থাকলেও আমাদের কিন্তু মনে থাকে ঠাকুরমশাই। এই আজ সকালে যখন আমরা এসেছি তখন কিন্তু আপনি বলেছিলেন আপনি আজ একটা অন্যরকম গল্প শোনাবেন। তাই বলেছিলাম নাকি? তো বলেছিলাম যখন, তা না হয় বলবো। আসলে আজ সকালে একটি, এই দেখো মনে পড়েছে, আসলে আজ সকালে একজন এসেছিল আমার কাছে। লোকটা সদ্য বিবাহিত। সে একটি বিশেষ সমস্যায় পড়েছে। সেই সমস্যার কথা বলতে বলতেই অনেক বছর আগের একটা কথা আমার মনে পড়ে গেল। তখনই ভেবেছিলাম আজ রবিবার, আজ তোমরা আসবে, আর তোমরা এলে তোমাদের সেই কথাই বলবো। তোমরা সে কথা বিশ্বাস করবে কিনা জানি না, তবে এ গল্প কিন্তু একটু অন্যরকম হবে। তোমরা যেমন বিপদের কথা কিংবা ভয়ানক গল্প শুনতে পছন্দ করো, এ গল্প কিন্তু তেমন নয়। হ্যাঁ, এই গল্পে ভয় আছে অবশ্যই, কিন্তু সেই ভয়টা অন্যরকম। আপনার কিন্তু এই কথা ঠিক না। আমরা যে সব সময় বিপদের গল্প, ভয়ের গল্প শুনতে পছন্দ করি তা নয়। আসলে আমরা শুনতে চাই আপনার অভিজ্ঞতার কথা। সেই অভিজ্ঞতা শুনতে শুনতে আমরা রোমাঞ্চিত হব, এইটাই চাই। আসলে কিশোরী হয়তো আপনাকে সবসময় বলে যে বিপদের গল্প বলতে, আসলে তার কথার মানেটা কিন্তু এই দাঁড়ায়। একবার আপনি ভেবে দেখুন না, গোটা সপ্তাহ অফিসের কাজ করে আমরা এই একটা দিন আপনার কাছে আসি, যদি তেমন জমাটি গল্প না শুনতে পাই তাহলে আমাদের কি মন ভালো হয়? এই দেখুন, আবার বৃষ্টি এলো। কথা বলতে বলতেই বৃষ্টি নামলো। আজ সকালে যখন কিশোরী আমার বাড়িতে এসেছিল তখন কিন্তু বৃষ্টি ছিল না। কিশোরী অবাক হয়ে আমার দরজায় ধাক্কা দিয়ে বলেছিল, আরে তাড়াতাড়ি বাইরে এসো, কি আশ্চর্য ব্যাপার দেখবে, আসো। আমি তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এসে দেখি কিচ্ছু কোথাও নেই, রাস্তা ফাঁকা, একটু দূরে গাড়ির শব্দ শোনা যাচ্ছে। আজ রোববার, অফিসের ভিড় না থাকলেও লোকজনের ভিড় যেন আজ একটু বেশি রয়েছে বলে মনে হলো। আরে কি হলো, কোথায় কি? একবার আকাশের দিকে তাকিয়ে দেখো। আমি আকাশের দিকে তাকালাম। পরিষ্কার আকাশ, এমন নীল আকাশ খুব একটা দেখা যায় না। কোথাও মেঘের ছিটে ফোঁটা মাত্র নেই। এদিক ওদিক পেঁজা তুলোর মতো দু এক টুকরো মেঘের খণ্ড যেন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে। বোধহয় একদল মেঘের বাড়ি ফেরার সময় তাদের দল থেকে দুই একটা কচি কাঁচা ছড়িয়ে পড়েছে, সময় হলেই বাড়ি ফিরে যাবে। আমি কিছু বুঝতে পারছি না দেখে কিশোরী হেসে বলল, ঠাকুরমশাইয়ের বাড়িতে যাবার সময় কখনো এমন আকাশ দেখেছো? এইবার আমি তার কথার অর্থ বুঝতে পারলাম। তাড়াতাড়ি ঘরে ঢুকে পোশাক বদল করে বেরিয়ে পড়লাম। এখন মাসের শেষ, পকেটের যা অবস্থা, শুধু ঘরের মাঠ নয়, সেই ঘরের মাঠে যেন ঘাস জন্মাতে শুরু করেছে। তাই পায়ে হেঁটে প্রথমে মটলেন, তারপর সেখান থেকে অতি কষ্টে একজনের থেকে পাসিং শোয়ের প্যাকেট আর অন্যজনের থেকে কয়েকটা তেলে ভাজা নিয়ে আমরা যখন তারানাথের বাড়িতে গিয়ে পৌঁছলাম তখন দেখি তারানাথ তার তক্তপোষে একপাশে বসে রয়েছে। সামনে বসে থাকা দুজনের দিকে তাকিয়ে হা হা করে হাসছে। ঠাকুরমশাইকে দেখে মনে হয় যেন তার বয়স কমছে, তাই না? এই কিছুদিন আগে পর্যন্ত কেমন মনমরা, কেমন সত্যিকর বৃদ্ধের মতো মনে হচ্ছিল, কিন্তু এখন তার চেহারায় কেমন যেন একটা উজ্জ্বলতা ফিরে আসছে। ব্যাপারটা লক্ষ্য করেছ? কোনো যন্ত্র সাধনা কিংবা... তুমি কি বলতে চাইছো তারানাথ কোনো গোপন সাধনার মাধ্যমে তার বয়স কমিয়েছে? এসব ভাবনা তোমার মাথায় আসে কোথা থেকে বলো তো? আরে বুঝতে পারছো না, মাসখানেক ধরে তারানাথের খদ্দের বাড়ছে, তাই তার মনে একটা আলাদা আনন্দের ভাব সৃষ্টি হয়েছে, বুঝেছো? তাতেই এমন হচ্ছে। আসলে আমাদের সমস্ত সমস্যার কারণটা হলো চিন্তা, বুঝলে? খদ্দের নেই,
তারানাথের মাথায় চিন্তা ছিল, এখন খদ্দের আছে, তারানাথের মাথায় চিন্তা নেই, তাই এখন দেখতে এরকম লাগছে। কিশোরীর এত কিছু চিন্তা করার একটা সহজ সমাধান করে দিয়ে আমরা অপেক্ষা করলাম লোকটির, আর সেই লোকটি বেরিয়ে যেতেই তারানাথ আমাদের ডাকল। তারপর আমরা এসে বসে এই কথা ও কথা বলতে বলতে আসল কথা পারলাম। গ্রামের নাম কি ছিল তা আমার এখন আর মনে নেই, সে আজ থেকে অনেক বছর আগের কথা। সে যাই হোক, তোমরাও মনে করে নাও সেই গ্রামের নাম ছিল বিজলডাঙ্গা। তো সেই গ্রামে যখন আমি গিয়ে পৌঁছেছি তখন শীতের সময়। সেবারে বাংলাদেশে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছিল। এমন শীত শুধু বাঘের গায়ে নয়, বাঘের চামড়া ভেদ করে তার মাংস পর্যন্ত গিয়ে লাগে। আমি যখন বিজলডাঙ্গায় গিয়ে পৌঁছেছি তখন প্রায় দুপুর। দুপুরের রোদ গায়ে এসে লাগে, তার সঙ্গে ঠান্ডা হাওয়া। সে এক অদ্ভুত অবস্থা। এমন দিনে বিকেল পেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আর বাইরে থাকা যায় না। বাইরে যে কোথাও থাকবো তার তো উপায় নেই। গাছের তলাতেই বসে থাকবো গোটা রাত, আর কনকনে ঠান্ডা বাতাস আমায় এসে কাবু করে দেবে। তাই শীতকালের সময়টা চেষ্টা করতাম কারোর বাড়িতে আশ্রয় নেওয়ার। কিন্তু যদি কোনোভাবে কোনো সাধু সঙ্গ কিংবা কোনো গৃহস্থের বাড়িতে পারতাম, তার বাড়িতে গিয়ে উঠতাম। কিন্তু গোটা শীতকাল তো আর কারোর বাড়িতে কাটানো যায় না। তাই এখানে কিছুদিন আবার ওখানে কিছুদিন কাটালাম। বিজলডাঙ্গা গ্রামটা কিন্তু বেশ ভালো লাগলো আমার। গ্রামের পথের দুপাশে সারি দিয়ে ঘর, প্রায় একই রকম সমস্ত ঘরগুলো। সামনে ছোট উঠোনের মধ্যে তুলসী মঞ্চ, কলা গাছের সারি। এখানে ওখানে আম, জাম, বিভিন্ন ধরনের গাছ। আবার বাড়ির সামনের দিকে ছোট ছোট ঝোপ জঙ্গল। পেছনের দিকে মাথা উঁচু করে থাকা বড় বড় গাছের সারি। একটু এগিয়ে গেলেই গ্রামের বাইরের দিকে ধানের জমির মাঝখান দিয়ে গ্রামের রাস্তা বয়ে গেছে। গ্রামটা ভারী সুন্দর, কিন্তু আকারে বেশ ছোট। আমি গ্রামের বাইরে একটা গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিলাম। টানা অনেকক্ষণ ধরে হেঁটেছি, তাই চুপ করে সেখানে বসে আছি। এমন সময় দেখি দুজন নিজেদের মধ্যে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে চলেছে। তারা কি কথা বলতে বলতে যাচ্ছে তা বুঝতে পারলাম না, কিন্তু উত্তেজিতভাবে কোথায় যাচ্ছে। মনে হলো কোনো বিপদ হলো নাকি। তা আমি আর সেখানে থাকতে না পেরে ওদের দুজনের সঙ্গে এগিয়ে গেলাম সেই দিকে। গিয়ে দেখি গ্রামের মাঝ বরাবর একটা বাড়ির সামনে অনেক লোকজন জড়ো হয়েছে। একজন বলছে, কিছুই বুঝতে পারছি না। কাল রাতে ফিরে আসার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত তো ফিরে এলো না। আমিও তো সেটাই বুঝতে পারছি না। বাবার তো এত সময় লাগার কথা না। তাছাড়া সোনার গয়নাগুলো যখন তার কাছেই ছিল, একটা চিন্তা আমার থেকেই গিয়েছিল। বারবার বলেছিলাম আমি যাই, কিন্তু আমার কথা শুনলে তো। এখন আর এসব কথা বলে তো কোনো লাভ নেই। তোর বাবাকে সাবধান করে দিয়েছিল তো, রাতের বেলায় নয়নতলা থেকে যেন না আসে, অন্য দিক থেকে যেন। কি তোরা গ্রামে একটা অদ্ভুত কুসংস্কার নিয়ে বসে আছিস? এমনটা হয় নাকি? গ্রামের কথা তুই ভালোভাবে জানিস না। তুই গ্রামে থাকিসই বা কদিন, তাই এসব কথা তুই বলছিস এখন। একটা কাজ কর, চল ওই নয়নতলাটা ভালো করে দেখে আসি। তার আশেপাশেই বোধহয় কোথাও।
তাদের কথা শুনে বুঝতে পারছিলাম কিছু একটা হয়েছে। নয়নতলা কথাটা একবার শুনলাম। আমার পাশে এক গৃহস্থ দাঁড়িয়েছিল। তাকে বললাম, ব্যাপার কি বলতো? মানে কি হয়েছে এখানে? কিছু তো বুঝতে পারলাম না। সে একবার আমার দিকে ভালো করে তাকালো। তার নাম নন্দলাল গোসাই। তারপর আমার পরনের পোশাক দেখেই বোধহয় একটু সমীহ করে বলল, আর বলবেন না ঠাকুর মশাই, এই আমাদের গ্রামে ওই নয়নতলা জায়গাটা একদম ভালো নয়। রাতের বেলা যদি ওখান থেকে কেউ এমনি এমনি আসে তাহলে কিছুই হয় না, কিন্তু যদি আসার সময় কোনোভাবে তার কাছে কিছু সোনার গয়না থাকে তাহলেই বড় বিপদ। সোনার গয়না? তার মানে ডাকাতের ব্যাপার। তা তোমাদের এই গ্রামে ডাকাত আছে নাকি? আরে ডাকাত হলে তো বরং ভালো হতো ঠাকুর মশাই। ডাকাতের তো দয়া মায়া থাকে, টাকা পয়সা কেড়ে নেয় কিংবা গয়না কেড়ে নিয়ে প্রাণে ছেড়ে দিতেও পারে। কিন্তু নয়নতলায় যে আছে তার প্রাণে দয়া মায়া নেই ঠাকুর মশাই। একবার কাউকে ধরলে তাকে কিছুতেই ছাড়ে না, তাকে খুঁজেই পাওয়া যায় না, কোথায় যে নিয়ে গিয়ে ফেলে। মনে মনে আমি প্রমাদ গুনলাম। বিজলডাঙ্গায় এসেছি এই মাত্র ঘণ্টাখানেক হয়েছে, আর তার মধ্যে আবার এমন অবস্থার মধ্যে পড়লাম। এই শীতের সময় আবার এমন বিপদ। সত্যি মনটা কেমন যেন মুহূর্তের জন্য বিরক্তিতে ভরে গেল। তারপরেই নিজেকে ধিক্কার দিয়ে উঠলাম। এসব কি ভাবছি আমি? আমার কাজ মানুষের সাহায্য করা। যদি কেউ বিপদে পড়ে তাকে যতটা সম্ভব তার সাহায্য করব। আচ্ছা, বলছি ওই নয়নতলায় কি আছে? আমার কথার উত্তরটা দিল মধ্যবয়স্ক সেই যুবক। তাকিয়ে দেখলাম একটু আগে যারা কথা বলছিল তাদের মধ্যে একজন এগিয়ে এসেছে আমার দিকে। অন্তরায় যা আছে ঠাকুর মশাই তা আপনি ধারণা করতে পারবেন না। নয়নতলায় রয়েছে এই বিজলডাঙ্গা গ্রামের কালো ইতিহাস। এমন এক ইতিহাস সেখানে রয়েছে যা আমাদের গ্রামের কেউ মনে করতে চায় না, আর তার জন্যই মাঝে মাঝে এমন বিপদ ঘটে যায়। এগিয়ে এলো আমার দিকে, হাত জোর করে আমায় নমস্কার করলো। তারপর ভিড়টাকে কি সব যেন কথা বলে সে হালকা করে দিল। দেখলাম সকলেই একে একে নিজের বাড়িতে চলে যাচ্ছে। আমি, নন্দলাল আর সদানন্দ যার সাথে কথা বলছিল মানে মনীন্দ্র, এই চারজন সেখানে রয়েছে। ঘরের ভেতর থেকে এক স্ত্রীলোকের কান্নার শব্দ ভেসে আসছে। বুঝতে পারছিলাম যে বিপদ এই বাড়িতেই হয়েছে। তুই এত নিশ্চিতভাবে কি করে বলছিস যে ওই নয়নতলাতে কিছু হয়েছে? আর তাছাড়া আমরা তো গোটা গ্রাম খুঁজে ফেলেছি, কোথাও যদি কিছু হতো তাহলে কিছু পাইনি কেন? এর আগেও আমাদের গ্রামে এমন কিছু হয়েছে। কেউ সোনার গয়না নিয়ে ওই নয়নতলার কাছ দিয়ে রাতের বেলা এলেই তার বিপদ হয়। আর এটাও দেখেছি, এই গ্রামের কেউ সোনার গয়না গড়িয়ে ফেললে ঠিক বেছে বেছে রাতের বেলায় তাকেই এই পথ ধরে আসতে হয়। ব্যাপারটা কেমন কাকতালীয় না? কিন্তু এরকমটা যে কেন হয় সেটা আমরা জানি না। তোমরা কি বিষয়ে কথা বলছো তা আমি বুঝতে পারছি না। যদি তোমাদের আপত্তি না থাকে তাহলে আমাদের এখনই ওই লোকটিকে খুঁজতে যাওয়া প্রয়োজন। তোমাদের কাছে এই সমস্ত কথা না হয় আমি পরে শুনব। কথায় কথায় এবং বেরোতে বেরোতেই প্রায় বিকেল হয়ে গেল। আগেই বলেছি শীতের সময়, গ্রামের দিকে এমনিতেই বিকেল পেরিয়েই সন্ধে হয় না, একেবারে রাত হয়ে যায়। শীতের সময় সূর্য ডুবলেই
চারপাশে ঘুটঘুটে অন্ধকার। লাঠি আর আলো হাতে নিয়ে আমরা চারজন বেরিয়ে পড়লাম। এক অদ্ভুত ব্যাপার, মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই গ্রামের 3টে অজানা মানুষের সঙ্গে আমি যেন একাত্ম হয়ে গেলাম। তাদের এই বিপদের সময় তাদের পাশে দাঁড়িয়ে ওদের সাহায্য করতে হবে। আমার হাতে একটা লণ্ঠন, এদিকে নন্দলালের হাতেও লণ্ঠন। সদানন্দ আর মনীন্দ্র দুটো পাকা লাঠি নিয়ে বেরিয়েছে। হাঁটতে হাঁটতে আমরা গ্রামের বাইরে এসে পড়লাম। বুঝতে পারলাম আমি যেদিক থেকে এসেছি এটা তার উল্টো দিক। আকাশে চাঁদের আলো রয়েছে। সামনের দিকে দেখিয়ে সদানন্দ বলল, ওই হলো নয়নতলা। রাতের বেলা নয়নতলার কাছাকাছি না যাওয়াই ভালো, কিন্তু আমার বাবার যদি কিছু হয় তাহলে ওই নয়নতলার গাছ আর ওই নয়নতলা সবকিছু আমি ছারখার করে পুড়িয়ে দেব। আমি কিন্তু মনীন্দ্রর কথায় সহমত হতে পারলাম না। এতটা দূর থেকে নয়নতলাটা দেখেই কেমন যেন গাটা শিরশির করে উঠল। একটা অদ্ভুত কালো ছায়া সেই গাছের চারপাশে ছড়িয়ে পড়েছে। আমি একটা হাত তুলে ওদের 3জনকে বাধা দিলাম। তারপরে দুপা সামনের দিকে এগিয়ে এসে বাতাসে একটা গন্ধ শুকলাম। তারপর বললাম, এই নয়নতারা গাছের আশেপাশে অতি প্রাচীন কোনো এক অপশক্তি রয়েছে। শক্তিটা শুভ না অশুভ তা ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না, তবে তার ক্ষমতা কিন্তু অনেক বেশি। আর এতটাই বেশি যে ওখান থেকে এত দূর পর্যন্ত তার অবস্থান আমি অনুভব করতে পারছি। আজ রাতে ওর আশেপাশে না যাওয়াটাই ভালো। দেখুন, আপনি সাধু হন আর তান্ত্রিক হন, তাতে আমার কিছু যায় আসে না। আমি আজ রাতে যাব, আমি এখনই গিয়ে দেখব আমার বাবার আসলে কি হয়েছে। যদি তার সামান্যতম ক্ষতি হয় তাহলে গ্রামের লোকেদের কুসংস্কার এখানেই থাক। আমি কালই লোক ডাকিয়ে হয় নয়নতারা গাছ কাটবো, আর না হলে গোটা গাছে আগুন লাগিয়ে দেব। বুঝতে পারলাম মনীন্দ্র বেশ রেগে উঠেছে। কোনো কারণে সদানন্দ আর নন্দলাল তাকে আটকাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই তাকে আটকাতে পারল না। জোয়ান বয়সের এক যুবক কোনো কাজ করতে চাইছে, তাকে ওইভাবে আটকানো যায় না। তবে আমার কেমন যেন মনে হচ্ছিল কিছু একটা বিপদ ঘটতে চলেছে। তবে তার সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপার মনে পড়ছিল। সদানন্দ এর ফাঁকে আমায় বলেছিল ওই গাছের তলায় কোনো সোনার গহনা না নিয়ে গেলে কিছু হয় না। নয়নতলা গাছের তলা দিয়ে যাওয়ার সময় গা ছমছম করে বটে, তবে এমনি সময় কেউ নাকি কিছুই দেখতে পায়নি। আর আশ্চর্যের কথা হলো যে দেখতে পায় সে আর ওখান থেকে ফিরে আসতে পারে না। সেখানে কি রয়েছে, কেন রয়েছে, তার ব্যাপারে কিছুই কেউ বলতে পারবে না। মনীন্দ্র কিন্তু আমাদের কথা শুনল না, সে সামনের দিকে এগোলো। আমি বললাম, চিন্তা করছো কেন? তুমি তো বলেছ সোনার কিছু না নিয়ে সেখানে গেলে তার কোনো বিপদ হয় না। ব্যাপারটা যদিও অদ্ভুত, তবু অনেক অদ্ভুত ব্যাপারই আমি দেখেছি, তাই তোমাদের কথা মানতে আমার কোনো অসুবিধা নেই। ঠাকুর মশাই, আপনি বুঝতে পারছেন না মনীন্দ্রর গলায় সোনার একটা হার রয়েছে, সেটা থাকলে তো বিপদ হবে। এতক্ষণ পরে আমি বুঝতে পারলাম কেন সদানন্দ আর নন্দলাল মিলে বারবার মনীন্দ্রকে আটকাবার চেষ্টা করছিল, কিন্তু আমি ব্যাপারটা বুঝতে না পেরেই তাকে দোষ দিচ্ছিলাম। ততক্ষণে সে হাঁটতে হাঁটতে
ওখানে এগিয়ে গেছে। একেতেই আধো অন্ধকার, চাঁদের আলো, আমাদের দুজনের হাতে আলো ছিল। একটা হ্যারিকেন সঙ্গে করে নিয়ে গেছে মনীন্দ্র, তার হাতে একটা লাঠি। আমরা তিনজন বেশ খানিকটা দূরে। আমি আর কথা না বাড়িয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। আমার সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলো সদানন্দ আর নন্দলাল, কিন্তু মনীন্দ্র ততক্ষণে প্রায় অর্ধেকটা পথ চলে গিয়েছে। আমরা যখন গাছটা থেকে বেশ খানিকটা দূরে, তখন মনীন্দ্রর গলা শুনতে পেলাম, বাবা, 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 তুমি কোথায়? কোনো সাড়া নেই। সদানন্দ একটাও কথা বলছে না, কেমন যেন পাথরের মতো হয়ে গেছে। নন্দলালও বেশ ভয় পেয়েছে। আমি ভয় পাইনি, তবে অবাক হচ্ছিলাম। যতই গাছের দিকে এগিয়ে আসছিলাম, ততই গাছের দিক থেকে একটা শক্তি যেন অনুভব করতে পারছিলাম। মনীন্দ্র হ্যারিকেনটা গাছের তলায় রেখে লাঠিটা হাতে নিয়ে এদিক ওদিক ঘুরতে লাগলো। বারবার চিৎকার করে নিজের বাবাকে ডাকতে লাগলো, কিন্তু কেউ কোথাও নেই। কেউ থাকলে সে তো নিশ্চয়ই আসবে। তবে আমার বারবার মনে হচ্ছিল ওই গাছের আশেপাশে অন্ধকারের মধ্যে কেউ যেন অপেক্ষা করছে। আর একটু হলেই সে বেরিয়ে আসবে বাইরে। সদানন্দ আর নন্দলাল দুজনের ভয়টাই সত্যি হবে, কিন্তু কি এমন আছে যার জন্যে সোনার গহনা গায়ে দিয়ে এলেই এই গাছের তলায় তাকে দেখা যায়, আর অন্য সময় দেখা যায় না? মনীন্দ্রর রাগ ক্রমশই বাড়ছিল, বুঝতে পারছিলাম। সে রাগী মানুষ হাতের লাঠি তুলে নিয়ে এসে গাছের গায়ে সপাং সপাং করে মারতে লাগলো, আর চিৎকার করে বলতে লাগলো, এই কে কোথায় আছিস? বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। যদি আমার বাবার কিছু হয়ে যায় তাহলে আমি কাউকে ছাড়বো না। ঠিক তখনই একটা চাপা হাসির শব্দ শোনা গেল। খিলখিল করে একটা চাপা হাসি কেউ হেসে উঠল যেন। আর ঠিক তখনই যেন গাছের পেছনের দিকের অন্ধকার থেকে কি যেন একটা ছুঁড়ে দিল কেউ। জিনিসটা এসে পড়ল আমাদের সামনে। ততক্ষণে আমরা গাছের কাছে গিয়ে পড়েছি। মনীন্দ্র একবার সেদিকে তাকালো, আর সেইটা তুলে নিয়ে তাকাতেই বুঝতে পারলাম যেটা এসে পড়েছে সেটা একটা ছিন্ন ভিন্ন হয়ে থাকা শরীর, তবে তার মাথাটা নেই। ভিন্ন ভিন্ন সেই শরীরের দিকে তাকিয়ে মনীন্দ্র, সদানন্দ আর নন্দলাল যেন একসাথে কেঁপে উঠল। সদানন্দ আস্তে আস্তে বলল, আমি আগেই সন্দেহ করেছিলাম মনীন্দ্রর বাপ আর বেঁচে নাই। মনীন্দ্র ততক্ষণে লাঠিটা এক পাশে ফেলে দিয়ে হাঁটু মুড়ে মাটিতে বসে পড়েছে। তার দু চোখে জল থরথর করে কেঁপে উঠছে। তার মনের অবস্থাটা আমি বুঝতে পারছিলাম। এই এমন একটা দৃশ্য চোখের সামনে দেখলে কেই বা ঠিক থাকতে পারে? সদানন্দ আর নন্দলাল এগিয়ে যাচ্ছিল তার দিকে, আর ঠিক তখনই একটা দৃশ্য দেখে আমি ওদের থামিয়ে দিলাম। মনীন্দ্র যেখানে হাঁটু গেড়ে মাটিতে বসে বাবার মৃতদেহটাকে শেষবারের মতো দেখছে, ঠিক তার পেছনেই
অন্ধকারের মধ্যে হামাগুড়ি দিয়ে কে যেন আস্তে আস্তে এগিয়ে আসছে তার দিকে। চাপা গড়গড়ে শব্দ ভেসে আসে তার মুখ থেকে। আমার বাধা দেখে প্রথমে সদানন্দ আর নন্দলাল আমার দিকে তাকালেও পরে হ্যারিকেন তুলে সামনের দিকে দেখাতেই ওরা দুজনে চমকে উঠল। নন্দলাল বলল, তাহলে এই সেই যে আমাদের নয়নতলায় থাকে? তার মানে গ্রামের লোকেরা কখনো মিথ্যা কথা বলে না। আমি এর আগেও বেশ কয়েকবার এই নয়নতলায় রাতের বেলায় এসেছি, কিন্তু কিচ্ছু দেখিনি। কিন্তু সোনার গয়না নিয়ে কখনো এখানে আসার মতো সাহস আমি করতে পারিনি। আমার বাবার এই অবস্থা যে করেছে, সে মানুষ হোক আর যাই হোক, তাকে আমি ছাড়বো না। ঠিক তখনই মনীন্দ্রর পেছন থেকে প্রায় ঝুঁকে পড়া কুঁজো হয়ে আসতে থাকা শরীরটা থেকে খিলখিলিয়ে হাসির সঙ্গে কেউ বলে উঠল, গন্ধ পেয়েছি, আবার আবার গন্ধ পেয়েছি। কোথায় রেখেছিস? নিয়ে আয় বলছি। গলাটা শুনে আমরা চমকে উঠলাম। মনীন্দ্র চমকে উঠে পেছনে ঘুরে তাকালো। বিভৎস সেই মূর্তি। চাঁদের অল্প আলোয় তাকে ভালোভাবে দেখা যায় না, কারণ শিমুল তলার নিচে অন্ধকার, কিন্তু দুটো হ্যারিকেন জ্বলছে। সেই হ্যারিকেনের আলোয় তার শরীরের দিকে তাকাতেই বিভৎস রক্ত মাংস জড়িয়ে থাকা যেন একটা অদ্ভুত মাংসপিণ্ড দেখতে পেলাম আমরা। হাত পা কেমন যেন উবু হয়ে রয়েছে। কুঁজো হয়ে থাকা একটা শরীর যদি চামড়া ছাড়িয়ে মাংস আর দোলাদলের রক্ত জড়িয়ে থাকে, তাহলে যেমন দেখতে হবে ঠিক তেমনটাই। তার মুখটাও বিভৎস। সাদা ধবধবে দুটো বড় বড় চোখ, আর তার ঠিক মাঝখানে কুচকুচে জ্বলন্ত কয়লার মতো দুটো মণি। মুখের দাঁতগুলো এলোমেলোভাবে দুপাটিতে যেন বসিয়ে দিয়ে গেছে কেউ। মুখের ভেতর থেকে লালা বেরিয়ে আসছে। একটা পচা গন্ধে চারপাশটা ভরে উঠেছে। নন্দলাল সহ্য করতে না পেরে নাকে হাত দিল। সদানন্দ হাতের লাঠিটা শক্ত করে চেপে ধরল। কেউ কিছু বুঝে ওঠার আগেই মনীন্দ্র চোখের নিমেষে হঠাৎ একটা কাজ করে ফেলল। মনীন্দ্র সাহসী ছেলে, সেটা আমি বুঝতে পারলাম। এবার হাতের লাঠিটাকে এক ঝটকায় ঘুরিয়ে সোজা সেই ভয়ঙ্কর মূর্তির একটা চোখ বরাবর সে চালিয়ে দিল। চোখের নিমেষে তার সাদা চোখের মণি ছিটকে লাঠিটা প্রায় চোখ বরাবর ঢুকে মাথার পেছন থেকে বেরিয়ে এলো। এক ঝলক রক্ত আর তার সঙ্গে একটা অদ্ভুত কালচে জিনিস বেরিয়ে এলো বাইরের দিকে। তবে মুহূর্তের মধ্যে মনীন্দ্রকে অবাক করে দিয়ে সে অদ্ভুতভাবে হাসতে হাসতে বলল, আমায় মারতে পারবি না। আমায় মারা অত সহজ নয়। মনীন্দ্র কিন্তু অবাক হয়ে গেছে। সে ভেবেছিল লাঠির আঘাতে নিশ্চয়ই কিছু হবে, কিন্তু কিছুই হলো না। এ ভয়ঙ্কর মূর্তিটা নিজের হাতের একটা চাপে মনীন্দ্রর লাঠিটা মড়মড় করে ভেঙে ফেলল। তারপর একটা হ্যাঁচকা টানে যখন লাঠিটা তার চোখের ভেতর থেকে বার করে আনলো, তখন তার একটা চোখ কালো অন্ধকার। সেইভাবেই সেই লাঠিটাকে এক হাত দিয়ে ধরে সামনের দিকে এগোতে লাগলো মনীন্দ্র। পিছন থেকে সদানন্দ আর নন্দলাল চিৎকার করছে,
পালিয়ে আয়, পালিয়ে আয়। আমি কিন্তু বুঝতে পারছিলাম না পালাতে পারবে না মনীন্দ্র। এই নয়নতারা গাছের তলায় সমস্ত অন্ধকারটুকুতে তার রাজত্ব। এর মধ্যে কোনো কিছুই চলবে না। আমি ঝট করে সেই নয়নতারা গাছের ছায়া থেকে পেছনের দিকে সরে এলাম। চারপাশে যে অন্ধকারটুকু ছিল তার বাইরে চলে আসতে একটা অদ্ভুত অনুভূতি হলো। এতক্ষণ যেন মনে হচ্ছিল প্রবল একটা চাপ আমাকে চারপাশ থেকে চেপে রেখেছে। কিছুই বুঝতে পারছিলাম না, কিছুই করতে পারছিলাম না। বাইরে বেরিয়ে আসতে হঠাৎ করে মাথাটা কেমন যেন পরিষ্কার হয়ে গেল। সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম মনীন্দ্রকে এইভাবে বাঁচানো যাবে না। তাই বললাম, সদানন্দ, তোমার হাতের লাঠিটা দিয়ে ওই বিভৎস মূর্তিটাকে একটা আঘাত করো, তাহলে এক মুহূর্তের জন্য সে মনীন্দ্রকে ছেড়ে সরে যাবে। সেই সুযোগে নন্দলাল, তোমার হাতের হ্যারিকেনটা ছুঁড়ে দাও ওর গায়ে। আগুন গায়ে গিয়ে লাগলে নিশ্চয়ই থমকাবে, আর এই সুযোগে আমি মনীন্দ্রকে সরিয়ে আনব। এমনটাই স্থির হলো। এমন বিভৎস মূর্তিকে ওইভাবে আঘাত করতে দেখে সদানন্দ আর নন্দলালের মনেও সাহস চলে এসেছিল। ওরা সঙ্গে সঙ্গে তৈরি হয়েছিল। সদানন্দ একটা চিৎকার করে হাতে লাঠিটা নিয়ে ছুটে গেল সামনের দিকে। বিভৎস মূর্তিটা একবার তাকালো সদানন্দের দিকে, কিন্তু তার আগেই সদানন্দের হাতের লাঠিটা গিয়ে পড়েছে তার মাথার উপরে। একটা বিভৎস শব্দের সঙ্গে সঙ্গে তার মাথাটা ফেটে দুভাগ হয়ে যাওয়ার কথা। শব্দটাও হলো চোখের সামনে। দেখতে পেলাম যেন তার মাথার ওপরটা আধখানা হয়ে গেছে। গল গল করে কালচে রক্ত বেরিয়ে আসতে লাগলো। সে কি বিভৎস দৃশ্য তোমাদের বলে বোঝাতে পারবো না। এমনিতেই সেই মূর্তিটার মাথাটা মাঝ বরাবর প্রায় দুভাগ হয়ে এসেছে। কপালের মাঝ বরাবর সেই ভাগ স্পষ্টভাবে দেখা যাচ্ছে, আর সেখান থেকে বেরিয়ে আসা কালচে রক্ত সামনে পেছনে চারিদিকে ছড়িয়ে পড়ছে। নন্দলাল দৃশ্যটা দেখে সহ্য করতে না পেরে বমি করে ফেলল, কিন্তু নিজের কাজ সে ভুলল না। ছুটে গিয়ে হাতের হ্যারিকেনটা ছুঁড়ে মারল সেই বিভৎস মূর্তির দিকে। মুহূর্তের মধ্যে একটা ব্যাপার ঘটে গেল। এতক্ষণ এত কিছু হওয়ার পরেও সে কিন্তু শান্ত হয়েছিল। হ্যারিকেনটা গায়ে গিয়ে পড়তেই তার গায়ে দাউ দাউ করে আগুন লেগে গেল। সে বিভৎসভাবে চিৎকার করতে লাগলো। মাংস পোড়ার গন্ধে চারপাশটা ভরে উঠেছে। আর শুধু আমি নয়, সদানন্দ আর নন্দলাল দুজনে এগিয়ে গিয়ে মনীন্দ্রকে তুলে আনলো সেই গাছের ছায়া থেকে। তারপর বাইরের দিকে খানিকটা ছুটে এসে বললাম, আমার মনে হয় না এই ছায়ামূর্তি এত দূর পর্যন্ত আসবে। তবুও তোমরা একটা কাজ করো, ওই সোনার গলার চেনটা গলা থেকে খুলে এইখানে কোথাও মাটির তলায় পুঁতে রাখো। এখন ওটা সঙ্গে থাকা মানেই বিপদ। এমন বিপদের হাত থেকে মুক্তি পাওয়ার পরে আমার কথা মানতে সদানন্দ কিংবা নন্দলাল কেউ অস্বীকার করল না। আমার কথা মতো ওরা কাজটা করে ফেলল। তারপর গ্রামে ঢোকার আগে পথের এক পাশে আমরা তিনজনে মাটির ওপর বসে দরদর করে ঘামলাম। এতক্ষণ এত কিছুর মধ্যে তোমাদের একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। এমনিতেই শীতকাল, চারপাশে প্রচণ্ড কুয়াশা। আমরা যখন গ্রাম থেকে বাইরে বেরিয়ে গেছি তখন কুয়াশা সামান্য কম ছিল, কিন্তু ফিরে আসার সময় কুয়াশা প্রচণ্ড। তবে ওই নয়নতারা গাছের তলায় কিন্তু
এক ফোঁটা কুয়াশাও জমতে পারেনি। সেটা দেখেই আমার ধারণাটা আরো বদ্ধমূল হয়েছিল। প্রবল শীতের মধ্যে বসেও আমরা দরদর করে ঘামতে শুরু করেছি, কিন্তু মনীন্দ্র জ্ঞান হারিয়ে ফেলে। তখন আর তার জ্ঞান ফেরানো গেল না। কোনো রকমে তাকে তুলে সেই রাতে আমরা মনীন্দ্রের বাড়িতে ফিরে এলাম। মনীন্দ্রর মা ব্যাপার দেখে বলল, কি হলো গো, কি হলো? আমার ছেলেটার কি হলো গো? একজন যে গেছে তা তো আমি বুঝতেই পারছি, আমার ছেলেটাও না আমায় ছেড়ে। তুমি কোনো চিন্তা করো না মা, মনীন্দ্রর কিচ্ছু হয়নি। সে একটু জ্ঞান হারিয়ে ফেলেছে। এখন তুমি পাশের ঘরে যাও। এখন তুমি এখানে থেকো না, আমাদের কিছু কাজ রয়েছে। আমি যতক্ষণ আছি তোমাদের কারোর কোনো ক্ষতি হবে না মা। আমার কথায় বোধহয় সে ভরসা করতে পারল। তাই কাঁদতে কাঁদতে মুখে আঁচল চাপা দিয়ে পাশের ঘরে চলে গেল। আমরা প্রথমে মনীন্দ্রর জ্ঞান ফিরিয়ে আনলাম। জ্ঞান ফিরে আসতেই সে ধড়ফড় করে উঠে চিৎকার করে উঠল, ওটাকে ওটাকে সদানন্দ আর নন্দলাল তাকে শান্ত করল। জল খেয়ে মনীন্দ্র একটু ধাতস্থ হয়ে বলল, তার মানে গ্রামের লোকেরা যা বলে সে কথা সত্যি? তার মানে গাছের তলায় এমন কেউ আছে যে শুধুমাত্র সোনার গয়নার আকর্ষণে বেরিয়ে আসে? আমার গোটা জীবনে আমি অনেক অপশক্তি দেখেছি, অনেক বিপদের মোকাবিলা করেছি। তাই বুঝতে পারছি এর মোকাবিলা করা অতটা সহজ হবে না। কিন্তু শুধুমাত্র সোনার গহনার সন্ধানে এক অপশক্তি বেরিয়ে আসে, এর কারণটা কি? আমিও তো সেভাবে তেমন কিছু জানি না, তবে সদানন্দ বলতে পারে। সদানন্দর বাবা এই ব্যাপারে জানে। তাকিয়ে দেখলাম সদানন্দ চুপ করে বসে আছে। ঘরের ভেতর হ্যারিকেনটা জ্বলছে। আমাদের এইবার ঠান্ডা লাগতে শুরু করেছিল। নন্দলাল একবার গিয়ে পাশের ঘর থেকে কম্বল নিয়ে এলো। সেই কম্বল কোনো রকমে আমরা মুড়ি দিয়ে ঘরের দরজা জানলা বন্ধ করে ঠক ঠক করে কাঁপছি। সদানন্দ একটু পরে গম্ভীর গলায় বলল, আমরা যাকে দেখেছি সে আসলেই যে কোনো মানুষ নয় তা তো বোঝাই গেল, কিন্তু আমাদের গ্রামের ওই নয়নতলায় এই বিপদের জন্য আমাদের গ্রামবাসী দায়ী। গ্রামের মাত্র কয়েকজন মানুষের জন্য এমনটা হয়েছে সে কথা আপনাকে বলি ঠাকুরমশাই। দেখুন, বিপদ থেকে সমাধান করার কোনো রাস্তা যদি খুঁজে পান। মনীন্দ্র শুয়েছিল। নন্দলাল এক পাশে হেলান দিয়ে বসল। আমারও ক্লান্ত লাগছিল, তাই বিছানার এক পাশে হেলান দিতেই সদানন্দ বলতে লাগল। সদানন্দ যে কথা বলেছিল তার কথা ছিল অগোছালো। আমি তোমাদের গোটা ব্যাপারটা গুছিয়েই বলছি। এতটা বলে তারানাথ চুপ করল। আমি আর কিশোরী অবাক হয়ে তার কথা শুনছিলাম। গয়নার গন্ধ পেয়ে বাইরে বেরিয়ে আসে। সত্যি এমন অদ্ভুত কথা কিন্তু আমরা প্রথমবার শুনলাম। কিন্তু তারানাথ যে মিথ্যে কিংবা কথাটা বাড়িয়ে বলছে সে কথা আমাদের কখনো মনে হয়নি। কিশোরী মাঝে মাঝে মনে করেছে বটে, তবে কিশোরী কিন্তু তারানাথকে সম্পূর্ণ অবিশ্বাস করে না। আর তারানাথকে কিশোরী বড্ড সম্মান করে, সে কথা আমার চেয়ে ভালো কেউ জানে না। আসল ব্যাপারটা তেমন নয়। আসল ব্যাপার হলো অতৃপ্তি। তোমাদের আগেই বলেছি, কোনো মানুষ অপঘাতে মারা পড়লে তার অতিরিক্ত বাসনা তাকে বারবার ফিরিয়ে নিয়ে আসে। যতদিন পর্যন্ত না তার সেই বাসনা সম্পন্ন হয় ততদিন পর্যন্ত সে কিন্তু আটকে থাকে।
এই বিজলডাঙ্গার নয়নতলায় তেমনই একটা ব্যাপার ঘটেছিল। আসল ব্যাপারটা আমি বুঝতে পেরেছিলাম একদম শেষে। তার আগে পর্যন্ত আমি নিজেও তোমাদের মতন বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু নিজের চোখে যা দেখেছি তা অবিশ্বাস করব কি করে বলো তো? না না, আমরা আপনার কথা অবিশ্বাস করছি না, কিন্তু আপনি তো বুঝতেই পারছেন এমন একটা অদ্ভুত ব্যাপার। আপনি এর আগেও তো আমাদের অদ্ভুত গল্প বলেছেন, কিন্তু মানে এবার ঘটনাটা গয়নার প্রতি আগ্রহ আছে। আচ্ছা তারপর বলুন না। তারানাথ পাসিং শোতে লম্বা টান দিয়ে একবার গলা খাঁকড়িয়ে বলতে শুরু করলো। বিজলডাঙ্গা গ্রাম আজ থেকে 50 বছর আগে এমনটা ছিল না। তখন এই গ্রাম ছিল আরো ছোট। গ্রামের যোগাযোগ এখন যেভাবে গড়ে উঠেছে তখন সেভাবে ছিল না। একেতেই গ্রামের পশ্চিম দিকে বিস্তৃত ফাঁকা ধানের জমি, পূর্বে জঙ্গল আর উত্তরে ছোট নদী। একমাত্র দক্ষিণ দিকের পথ দিয়ে, অর্থাৎ যে পথে আমি এসেছি সেই পথ দিয়ে যাওয়া যায় পাশের গ্রাম। তবুও প্রায় এক বেলা পর্যন্ত এখনো হেঁটে গেলে তারপরে প্রথম গ্রাম পড়ে। এ গ্রামে এক গৃহস্থের একটি মেয়ে ছিল, তার নাম ললিতা। তার যখন বিয়ের বয়স হয় তখন তার বাবা মা তার বিয়ের জন্যে প্রস্তুতি নিতে শুরু করে। ছেলে দেখা হয়। পাশের গ্রামের একটি ছেলেকে পছন্দ হয় তাদের। তার বাড়ির লোকের সঙ্গেও সমস্ত কথাবার্তা পাকা হয় বটে। তবে শেষমেশ ছেলেপক্ষ দাবি করে যে মেয়ের গলায় অন্তত একটা সোনার গয়না থাকতেই হবে। সে সামান্য স্বরূপ ভার হতে পারে, কিংবা এ বাড়ির পছন্দ মতো অন্য কিছু, কিন্তু কিছু একটা থাকতেই হবে। আসলে এই ছিল নাকি সেই ছেলের বাড়ির পক্ষের এটা নিয়ম, আর এই নিয়ম তারা রক্ষা করেই আসত। অন্য আর কিচ্ছু দাবি করেনি, শুধুমাত্র একটাই দাবি ছিল ওদের। তবে এই পক্ষের সে দাবি মানতে কোনো অসুবিধা ছিল না। পাশের গ্রামেরই এক স্বর্ণকারের কাছ থেকে তারা গয়না করিয়ে নিয়েছিল। সেই সোনার হার মেয়েটির কিন্তু বেশ পছন্দ হয়েছিল। বিয়ের তখন সপ্তাহখানেক বাকি, কিন্তু সেই হার সে লুকিয়ে লুকিয়ে রাতের বেলা পরত। যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন সেই গলার হার পরে সে ঘর থেকে বাইরে বেরিয়ে আসত। বাড়ির পেছনের দিকের গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে চলে যেত, কখনো গ্রামের নদীর কাছে, আবার কখনো চলে যেত জঙ্গলের কাছে। তবে এই সব কিছুর মধ্যে তার সবচেয়ে প্রিয় জায়গা ছিল ওই নয়নতারা গাছের তলা। একদিন এমনভাবেই সে নয়নতারা গাছের তলায় গিয়ে গাছে হেলান দিয়ে চুপ করে বসে আছে। নিজের ভবিষ্যৎ, নিজের বিয়ের সমস্ত কিছুর কথা ভাবছে। এমন সময় গাছের পেছন দিক থেকে একটা হাত এসে তার মুখটা চেপে ধরল, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তার মুখটা চেপে ধরে সেই মূর্তি তাকে নিয়ে গেল নয়নতারা গাছের পেছনের দিকে। অন্ধকারে কাউকে চিনতে পারল না সে, কিন্তু নিজের গলা থেকে সোনার হারটা ছিটকে যাওয়ার ব্যাপারটা বুঝতে পারল। চিৎকার করতে চাইলেও কিন্তু যে এসেছিল
তার শক্ত হাতের একটা থাপ্পড় গালের কাছে এসে পড়তে যন্ত্রণায় কনকন করে উঠল। তবুও সে চিৎকার করল। সে পালাবার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু লোকটা তার পিছু নিল। অনেকক্ষণ পর্যন্ত সে ছুটেছিল। নয়নতারা গাছের তলায় এক পাশে যে জঙ্গল মতো রয়েছে, সেই জঙ্গলের দিকেই লোকটা ছুটে গিয়েছিল। আসলে প্রতিদিন যখন সোনার হার গলায় পরে ললিতা ঘুরে বেড়াতো, তখন সেটাকে অনুসরণ করত সে, আর সঠিক সুযোগ খুঁজত গলার হার চুরি করার জন্য। বিজলডাঙ্গা গ্রামের অবস্থা তখন খুব একটা ভালো নয়। এদিকে ললিতাদের পরিবারের অর্থ মোটামুটি ছিল। চাষের জমি থেকে শুরু করে চাষাবাদ ভালো হওয়ায় এমনকি জমানো সম্পত্তি ছিল। তাই গলার সোনার হার তৈরি করা গ্রামের মধ্যে কেবল 2-1 জনের পক্ষেই তখন সম্ভব ছিল। সোনার গলার হারটাকে ললিতা যেন পাগলের মতো ভালোবাসত। এই হার কিছুতেই সে নিয়ে যেতে দেবে না, এমন পণ করে জঙ্গলে আরো ভেতরে ঢুকতে লাগলো। যতই ভেতরে যায়, লোকটাও ততই তার পেছনে যায়। এক সময় লোকটা পা ধরে তাকে হ্যাঁচকা টানে মাটিতে ফেলে দেয়। লোকটা এতক্ষণে শুধু চুরি করতে চেয়েছিল, আর কিছুই চায়নি। কিন্তু এখন বুঝতে পারল ললিতা তাকে এত সহজে ছাড়বে না। তাই তার গলাটা নিজের 2 হাতে শক্ত করে চেপে ধরে। ললিতা তার নিজের হাত দিয়ে তাকে আটকাবার চেষ্টা করতে থাকে, কিন্তু শক্ত 2 হাতে গলার চাপে সে আর কিছুই করতে পারে না। এক সময় দেখতে দেখতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ললিতার। লোকটা 2 হাতে তাকে চেপে ধরেছিল। তার এক হাতে তখনও জড়িয়ে ছিল সেই সোনার হার। সেই হারের ছোপ ললিতার গলায় পর্যন্ত পড়েছিল। মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত ললিতা লোকটার হাত থেকে সোনার হার ছিনিয়ে নেবার চেষ্টা করে, এবং এক সময় সে মারা পড়ে। তার চোখের কোণ থেকে বেরিয়ে আসে জল। মৃত্যুর আগের মুহূর্তে বেরিয়ে আসা নিঃশ্বাস হয়তো চিৎকার করে বলেছিল, আমার গলার হার, আমার সোনার গলার হার। কিন্তু এত কথা তুমি জানলে কি করে? তোমার বাবাই বা জানলেন কি করে? এমন ভাবে তো কথাগুলো জানার কথা নয়। আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। তখন আমাদের জন্ম হয়নি। তখন আমাদের বাবা, মানে তাদেরই বয়স হয়তো আমাদের মতো ছিল। আমার বাবা এখন বেঁচে নেই। বাবা এই ঘটনা শুনছিল তার কাছ থেকে, যে আসলে অমন নৃশংস কাজ করেছিল। সেও ভালোভাবে বাঁচতে পারেনি। মাত্র কিছুদিনের মধ্যেই একদিন সাপের কামড়ে তার স্ত্রী মারা যায়। তার মাত্র 4 বছরের ছেলেটা খেলতে খেলতে নদীর জলে ডুবে যায়। তার হয়েছিল কুষ্ঠরোগ, গোটা শরীর ভেঙে পড়ছিল। শেষে সে ফলিডল খেয়ে আত্মহত্যা করে। মারা যাওয়ার আগে আমার বাবাকে এসে সব কথা বলেছিল, কারণ তার বাড়ি ছিল আমাদের বাড়ি থেকে সামান্য দূরে। এরপর থেকেই ওই ললিতা রাস্তায় ঘুরে বেড়ায়। আজ এই 50 বছর ধরে এমনটাই চলে আসছে ঠাকুরমশাই। ওই গাছের তলা দিয়ে আপনি এমনি সময় গেলে কোনো কিছুই হবে না, কিন্তু আপনার সঙ্গে সোনার গলার হার থাকলে বিপদ। সমস্ত কিছুই এবার আমার কাছে পরিষ্কার হয়ে গেল। মনীন্দ্র সমস্ত চুপ করে শুনল। তারপর আস্তে আস্তে বলল, আমি কখনো এসব কথা বিশ্বাস করিনি। বাবা মাঝে মাঝে বলতো বটে, তবে সে কথা আমিও বিশ্বাস করিনি। তাই তো কাল বিকেলের দিকে বাবাকে ওই হার আনতে পাঠালাম। ওই হার দিয়ে
পাশের গ্রামে আমার নতুন বউকে আশীর্বাদ করার জন্য। কিন্তু কিন্তু এখন তো আমার সবকিছু শেষ হয়ে গেল। বাবার মৃতদেহটা ওখান থেকে আনতে পারলাম না। যা হয়ে গেছে তাতে নিজেকে দোষ দিয়ে কোনো লাভ নেই মনীন্দ্র। সবার ভাগ্যে যা লেখা থাকে তাই হয়। একে অদৃষ্টের লিখন ভেবে তোমায় মেনে নিতে হবে। কাল সকালে আমরা গিয়ে তোমার বাবার মৃতদেহ ওখান থেকে নিয়ে আসব। চিন্তা করো না, আমি এই গ্রামে কিছুদিন থাকব। যদি তোমাদের আপত্তি না থাকে তাহলে এই বাড়িতেই আমি থাকতে চাই। তোমাদের গ্রামের এই বিপদের কোনো একটা সমাধান আমি করে দিয়ে তারপরেই যাব। আমার কথায় বোধহয় ওরা সন্তুষ্ট হলো। এই যে মনীন্দ্র কেমন একটু খুঁতখুত করছিল, সে পর্যন্ত বেশ খুশি হলো বলেই আমার মনে হলো। তবে সে খুশি মুখে প্রকাশ করল না। গোটা রাতটা আমরা এরকম জেগেই কাটিয়ে দিলাম। পরদিন সকালে গ্রামের আরো কয়েকজন লোককে নিয়ে আমরা নয়নতারা তলায় গিয়ে পৌঁছালাম। দেখলাম মৃতদেহটা যেখানে পড়েছিল ঠিক সেখানেই পড়ে আছে। মৃতদেহটাকে তোলা হলো, কিন্তু মাথাটা পাওয়া গেল না। বেশ কিছুক্ষণ পরে গাছের একটা কোটরের মধ্যে সেই মাথা খুঁজে পাওয়া গেল। মনীন্দ্রকে সামলানো গেল না, সে কাঁদতে লাগল। কোনো রকমে মৃতদেহ তুলে নিয়ে গিয়ে গ্রামের শ্মশানে পুড়িয়ে যখন সমস্ত কাজ শেষ হলো, ততক্ষণে প্রায় বিকেল হয়ে গেছে। আমরা আবার ফিরে এলাম মনীন্দ্রর বাড়িতে। পাশের গ্রামে মনীন্দ্রর এক আত্মীয় থাকে। সেইখানেই মনীন্দ্রর মাকে দিন কয়েকের জন্যে পাঠিয়ে দেওয়া হলো। মনীন্দ্র, আমি, সদানন্দ আর নন্দলাল, এই চারজন তার বাড়িতে রইলাম। আমরা পরিকল্পনা করতে লাগলাম কি করা যায় এরপরে, যাতে গ্রামের আর কারোর কোনো ক্ষতি না হয়। সদানন্দ বলল, 50 বছর আগের একটা কারণে ওই অতৃপ্ত আত্মা এখানে আশ্রয় নিয়েছে। যদি কোনোভাবে আমরা ওই অতৃপ্ত আত্মার বাসনা পূরণ করতে পারি তাহলে কি সে ওখান থেকে মুক্তি পাবে? কিন্তু সেই আত্মার বাসনা কি হবে সেটা তো আমাদের জানতে হবে। এত বছর ধরে সে ওখানে আছে। গলার হার যে নিয়ে যায় তাকে সে হত্যা করে। আচ্ছা, গলার হার যে নিয়ে যায় তাকে তো হত্যা করে, কিন্তু তারপরে সেই গলার হারগুলো করে কি? নিশ্চয়ই কোথাও জমিয়ে রেখে দেয়, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এমন কাজ করে সে কি পায়। কোনো তো লাভ নেই। কিছুই পায় না। একসময় তাকে কেউ হত্যা করেছিল ওই গলার হারের জন্যই, আর তাই এখন সেও মানুষকে হত্যা করে ওই গলার হারের জন্য। হয়তো গলার হার নিয়ে যারা যায় তারা ভীষণ ভয় পেয়ে যায়, তাই তার কথা কিছুই বুঝতে পারে না, কিংবা তার কথা শোনার জন্য সেখানে দাঁড়ায় না। আর তাতেই সে রেগে গিয়ে তাকে হত্যা করে। কারণ এমনভাবে মাথা ছিন্ন করে হত্যা করা মানে তো বুঝতেই পারছেন। তাহলে একটা কাজ করা যাক। তাহলে আজ কিংবা কাল রাতে আমাদের মধ্যে কেউ একজন গলায় একটা সোনার হার পরে ওই গাছের তলায় যাই। তাহলে নিশ্চয়ই আবার তাকে দেখা যাবে। তখন তাকে না হয় জিজ্ঞাসা করে নেওয়া যাবে আসলে সে কি চাইছে। দেখো, আমি যতদূর জানি সব অতৃপ্ত আত্মারই মুক্তির পথ থাকে। তারও নিশ্চয়ই মুক্তির একটা পথ থাকবে, আর সেই পথটাই আমাদেরকে খুঁজে বার করতে হবে। অনেকবার তান্ত্রিক ডেকে এনে কাজ করবার চেষ্টা করা হয়েছে ঠাকুরমশাই, কিন্তু কিছুতেই কিছু হয়নি। এইবার যদি আপনি কিছু করতে পারেন তাহলে আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব ঠাকুরমশাই, চিরকাল কৃতজ্ঞ থাকব।
ওরা আমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকুক আর না থাকুক, যদি আমি ওদের সাহায্য করতে না পারি তাহলে চিরকাল সে কথা আমার মনে থাকবে, তা আমি জানতাম। তাই মনে মনে সমস্ত কিছু স্থির করে সেদিনটা বিশ্রাম নিলাম। ঠান্ডা যেন ক্রমে বেড়েই চলেছে। বদ্ধ দরজা জানলার ভেতর থেকে ঠান্ডা বাতাস এসে ঘরে ঢুকতে লাগলো। রাতের বেলা সদানন্দ আর নন্দলাল পাশের ঘরে ঘুমোতে গিয়েছিল। আমি আর মনীন্দ্র এক ঘরে। ঘুম আসছিল না, তাই বাধ্য হয়ে বারান্দার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম। কম্বল জড়িয়ে রয়েছি। হু হু করে ঠান্ডা বাতাস আসছে। দরজা বন্ধ করে দাঁড়িয়ে বাড়ির উঠোনের কাছে। সাদা কুয়াশায় চারপাশটা ভরে গেছে। বারবার মনে মনে ভাবতে লাগলাম, কি করলে এই অতৃপ্ত আত্মাকে শান্ত করা যাবে। মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করতে লাগলাম। বেশ ধ্যানমগ্ন হয়ে তাকে স্মরণ করে চলেছি। এমন সময় যেন মনে হলো মাথার মধ্যে কেউ বলছে, চিন্তা করিস না তারানাথ, সব ঠিক হয়ে যাবে। তোর হাতেই যে তার মুক্তি রয়েছে যে, তাই তো এত বছর ধরে সেখানে অতৃপ্ত অবস্থায় আছে সে। কিন্তু মা, আমি কি করে তাকে মুক্ত করব? তার যে বিভৎস অবস্থা আমি দেখেছি, তাতে বাকিরা কেউ তার সামনে যেতে সাহস পাবে না। আর তাদের মধ্যে যদি কারোর কিছু হয়ে যায় মা? কারোর কিচ্ছু হবে না। তুই যখন আছিস কারো কোনো ক্ষতি হবে না। তাছাড়া আমি তো আছি রে, তোর কোনো চিন্তা নেই। তুমি আছো বলেই তো ভরসা। তাহলে কাল রাতেই আমি ওখানে যাব। দেখি গ্রামের মানুষদের বিপদ আমি তাড়াতে পারি কিনা। একটা কথা আমি বেশ বুঝতে পেরেছি, এত বছর ধরে তার দুঃখ এবং তার আক্রোশ তার ক্ষমতা এত বাড়িয়ে দিয়েছে। এমন শক্তিশালী প্রেত আমি এর আগে খুব কমই দেখেছি। এরপরেও মধুসুন্দরী দেবীর সঙ্গে আমার বেশ কিছুক্ষণ কথা হলো। সমস্ত কথা সেরে আমি ঘরে গিয়ে ঢুকলাম। পরদিন সন্ধেতেই ওরা এসে পৌঁছল। পরিকল্পনা স্থির করে আমরা গ্রামের বাইরে সেই নয়নতারা গাছের কাছাকাছি যখন গিয়ে পৌঁছেছি, অবাক হয়ে দেখলাম আশেপাশে কোথাও কিছুই নেই। আরেকটু এগোতেই কিন্তু অনুভব করতে পারলাম সেই শক্তিকে, এবং সেই শক্তি একটু একটু করে বাড়ছে। মনীন্দ্রকে বলাই ছিল, সে গলায় সোনার হার পরে আস্তে আস্তে এগিয়ে গিয়ে দাঁড়ালো সেই গাছের তলায়। পথের দুপাশে, এক পাশে নন্দলাল আর এক পাশে সদানন্দ, আমি একটু দূরে। মনীন্দ্র কাঁপা কাঁপা গলায় বলল, কে আছিস? কে আছিস? আয় আয় বলছি, নেমে আয়। এই দেখ, আমি এসেছি। সাহস থাকলে আয় আমার কাছে। মনীন্দ্রর কথা শেষ হবার আগেই আবার সেই হাসির শব্দ শোনা গেল। মনীন্দ্রর গোটা শরীরটা থর থর করে কেঁপে উঠল। সদানন্দ আর নন্দলালকে ঠিক জায়গায় দাঁড় করানো আছে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম অন্ধকারের মধ্যে। কুয়াশার জন্যে ভালোভাবে তেমন কিছু দেখা যায় না।
তবে আমি এমন জায়গায় দাঁড়িয়েছি যেখান থেকে কুয়াশা ভেদ করে খানিকটা হলেও আমি দেখতে পাবো মনীন্দ্রকে। চারপাশটা অন্ধকার। আবার আবার সেই গন্ধ, সেই গন্ধ আমার কাছে। আয় আয়, আমার কাছে আয় বলছি, আয়। মনীন্দ্র কিন্তু কিছু বলল না, ঠায় দাঁড়িয়ে রইল। আমি আর একটু এগিয়ে এলাম। কুয়াশা ভেদ করে সামনের দিকে দেখতে পাচ্ছি। তখন সেই বীভৎস মূর্তিটা আবার গাছের পেছনের অন্ধকার থেকে একটু একটু করে এগিয়ে আসছে মনীন্দ্রর দিকে। মনীন্দ্র ভয় পাচ্ছে, কিন্তু তবুও যেন আমার উপর বিশ্বাস করেই চুপ করে দাঁড়িয়ে আছে। মূর্তিটা আরো একটু এগিয়ে আসতেই মনীন্দ্র গলা থেকে সেই হার খুলে দিয়ে বলল, এটাই চাই তো তোর? এটার জন্যই তুই আমার কাছে এসেছিস তো? হ্যাঁ, এটার জন্যই তুই আমার বাবাকে মেরেছিস তো? এই নে। মনীন্দ্রর কথায় কেমন যেন থমকে গেল সে, আর সেই বীভৎস দুটো চোখ দিয়ে একভাবে দেখতে লাগলো মনীন্দ্রকে। আমি মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করে চলেছি। তুই জানিস, এটার জন্যই আমাকে মরতে হয়েছিল। আর তাই যার কাছেই সোনার গলার হার থাকে আমি তাকেই মারি, কারণ এই গন্ধ আমাকে টেনে নিয়ে যায়। মাটি থেকে সোনার গলার হার তুলে নিয়ে এসে বীভৎসভাবে নিজের গলায় জড়িয়ে ফেলল। তারপর মনীন্দ্রর দিকে তাকিয়ে অদ্ভুত হেসে বলল, দেখ কেমন লাগছে আমার, এই সোনার হারটা পরে কেমন লাগছে আমার, বল 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 না। সে এক অদ্ভুত দৃশ্য। এই বীভৎস মূর্তিটা মনীন্দ্রর একদম কাছে এসে পড়েছে। মনীন্দ্রর মুখটা থেকে তার মুখ খানিকটা নিচের দিকে। গলার হারটা পরে এসে দুটো হাত দুপাশে ছড়িয়ে যেন মনীন্দ্রকে দেখাতে চাইছে তাকে কেমন লাগছে। সঙ্গে সঙ্গে একটা কথা বিদ্যুতের চমকের মতো আমার মাথায় খেলে গেল। ললিতা যখন মারা যায় তখন তার বিয়ের কথা হয়েছিল। সোনার হার পরে এসে সে এখানে ওখানে ঘুরে বেড়াতো। বিয়ে হবার আগে মেয়েদের মাঝে একটা লাজুক ভাব এসে পড়ে। বিশেষ করে যে সময়ের কথা বলছি সে সময় আরো বেশি আসতো। তাই সে অন্ধকারে নিজের মতো ঘুরে বেড়াতো। আসলে সোনার হার পরে সে নিজেকে অনেক দামি কিছু মনে করত। হতে পারে সোনার গলার হারের জন্যেই সে অনেক খুশি হয়েছিল। তাই আজ এত বছর পরে মৃত অবস্থাতেও সোনার গলার হার পরে এসে সে মনীন্দ্রকে প্রশ্ন করছে তাকে কেমন লাগছে। আমার বারবার মনে হচ্ছিল চিৎকার করে মনীন্দ্রকে বলি, মনীন্দ্র শুধু গলার হার নয়, ওকে মুক্তি দেওয়ার আরেকটা পথ রয়েছে। কিন্তু পারলাম না। আমি সদানন্দ নন্দলাল যেন পাথরের মূর্তির মতো চুপ করে দাঁড়িয়ে দেখে চলেছি যে মনীন্দ্র একভাবে তাকিয়ে আছে তার দিকে। আবার সেই মূর্তি বলল, বল কেমন লাগছে আমার, নইলে কিন্তু আজ তোর দেহটা এখানে পড়ে থাকবে। তুমি আমায় মারতেই পারো। তুমি জীবনে যা কষ্ট পেয়েছ তাতে আমার কষ্ট তেমন কিছু নয়। সামান্য একটা সোনার গলার হারের জন্য তোমায় এত কষ্ট পেয়ে মরতে হয়েছে। আমি কখনোই তোমার কথা বিশ্বাস করিনি, কিন্তু এখন তোমায় চোখের সামনে দেখতে পেয়ে
বিশ্বাস করছি। তোমার এই বিভৎস শরীরটা দেখে বুঝতে পারছি তুমি কত কষ্ট পেয়ে মরেছ। কিন্তু এই সোনার হার গলায় পড়ে তোমায় কিন্তু একদম নতুন বউয়ের মতো দেখতে লাগছে। শেষের দিকে মনীন্দ্রর কথাগুলোর মধ্যে একটুও ভয় ছিল না, যেন একটা অদ্ভুত ভাব ছড়িয়ে রয়েছে। বিভৎস মূর্তিটা অদ্ভুতভাবে মুখ তুলে তাকালো মনীন্দ্রর দিকে। তারপরে তার গলায় যেন খুশি ঝরে পড়ল। কোথায় সেই বিভৎস মূর্তির গলা? তার বদলে যেন একটা গ্রাম্য সরল মেয়ে কান্না ভেজা গলায় বলছে, সত্যি সত্যি বলছিস? আমায় নতুন বউয়ের মতো লাগছে। আমার বিয়ে হবে। ওরা আমার বিয়ে হতে দেয়নি জানিস, ওরা আমায় বাঁচতে দেয়নি। সত্যি বলছি, তোমায় নতুন বউয়ের মতোই লাগছে। তোমার বিয়ে হবে, কিন্তু তার আগে যে তোমায় মুক্ত হতে হবে। এখানে এত বছর ধরে আটকে থেকে তুমি মুক্তি পাচ্ছ না তো। তুমি মুক্ত হয়ে যাও। হ্যাঁ, তুমি মুক্ত হয়ে যাও। আজ এই মুহূর্ত থেকে তুমি মুক্ত হয়ে যাবে। যদি ওই সমস্ত সোনার হার তুমি কোথায় লুকিয়ে রেখেছ সেগুলো বের করে দাও। ওই সোনার হারের বাঁধন তোমায় এখানে আটকে রেখেছে। আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম, কোথায় সেই বিভৎস মূর্তি? তার বদলে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তার মাথার খোলা চুল, পরনে গ্রাম্য কায়দায় পরা শাড়ি। তার মুখটা আজও অন্ধকারে ভালোভাবে বোঝা যায় না, কিন্তু সামনে এসে দাঁড়িয়ে আছে। বেশ, তাহলে তাই হবে। আমি এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। আর যখন তাই হয়েছে, তাহলে আমি আর এখানে থাকবো না, আর কারোর কোনো ক্ষতি করব না। সমস্ত সোনার হার লুকিয়ে রাখা আছে ওই গাছের ওপরে একটা ছোট্ট কোঠরের ভেতরে। সেখান থেকে বার করে এমন কাউকে দিয়ে দিস যার ওটা প্রয়োজন। আমি চলে যাচ্ছি। আমাদের চোখের সামনে সেই মূর্তি আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল। তারপরেই নয়নতারা গাছের তলাটা কুয়াশায় ভরে গেল। সেই মুহূর্তে একটা শব্দ শুনতে পেলাম, আর আমার কানের কাছে কেউ যেন বলে উঠল, বলেছিলাম না তারানাথ, সব ঠিক হয়ে যাবে। আমার গলা শুনে সদানন্দ আর নন্দলাল দুজনেই ছুটে এলো। নয়নতারা গাছের তলায় দেখি মনীন্দ্র জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে, আর তার পাশেই পড়ে রয়েছে তার গলায় থাকা সেই সোনার গলার হারটা। তারানাথ চুপ করতেই আমি বললাম, যাক, সঠিক সময়ে মনীন্দ্র সাহস করে বেশ ভালো কাজ করতে পেরেছিল। অনেক কিছু বলতে পেরেছিল, তা না হলে তো। আমিও সেটাই ভাবছিলাম, উনি ভয় না পেয়ে যান। ভয় পেয়ে গেলেই তো সব গন্ডগোল হয়ে যেত, আবার হয়তো তাকে মরতে হতো। কিন্তু মনীন্দ্র এত কিছু করলো কি করে বলুন তো? তারানাথ আমাদের দিকে তাকিয়ে রয়েছে, তার মুখে একটা রহস্যময় হাসি। সে কথার উত্তর না দিয়ে সামান্য মাথা নাড়াল, তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, তোমরা যেমন ভাবছ, প্রথমে আমিও তেমনটাই ভেবেছিলাম, কিন্তু অনেকটা আশ্চর্য হয়ে গিয়েছিলাম মনীন্দ্রর কথা শুনে। পরদিন সকালে যখন মনীন্দ্রর ঘুম ভাঙল, তখন মনীন্দ্র আমাদের একটা অদ্ভুত কথা বলল। কি যে হলো কিছু বুঝতে পারলাম না। গাছের তলায় গিয়ে সোনার গলার হারটা খুলে তার দিকে ছুঁড়ে দিলাম। তারপর যেন চোখে অন্ধকার দেখলাম, যেন মনে হলো আমার
পিছনে কেউ এসে দাঁড়িয়েছে। তারপরে আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল, দেখি আমি আমার বিছানায়। ভয়ঙ্কর মূর্তির সামনে দাঁড়িয়ে একটুও ভয় না পেয়ে এত কথা বলে তাকে মুক্ত করে দিলে, কিন্তু কিছু মনে নেই। ঠিকই তো, তোমার জায়গায় আমি থাকলে ভয়ে ওখানেই মারা পড়তাম। তুমি এত কথা বললে, শেষে ওই ভয়ঙ্কর মূর্তিটা যেন ঠিক ললিতার মতন দেখতে লাগছিল। মানে আমরা তো তাকে সচক্ষে কোনোদিন দেখিনি, কিন্তু মনে হলো যেন সেই দাঁড়িয়েছিল। তোমার কথাতেই তো সে মুক্ত হয়ে গেল। মনীন্দ্র, এসব নিয়ে বেশি চিন্তা করো না। বিপদ কেটে গেছে, আর ভেবো না। আশা করি আর কখনোই বিজলডাঙ্গার এই নয়নতারা গাছের তলায় রাতের বেলা কেউ সোনার গলার হার পরে গেলে তার বিপদ হবে না। চিন্তা করো না। মনীন্দ্র তো অবাক হয়েছিল। সত্যি সত্যি তার কোনো কিছুই মনে ছিল না। আশ্চর্য, এসব হলো কি করে? মানে মনীন্দ্র কথাগুলো বলেছে, অথচ তার কিছুই মনে ছিল না। তোমরা হয়তো ভুলে যাচ্ছ মধুসুন্দরী দেবী আমায় কি বলেছিলেন। তিনি বলেছিলেন সব ঠিক হয়ে যাবে, আমি সব কিছুই করতে পারবো। প্রয়োজন হলে মধুসুন্দরী দেবী নিজে আমায় সাহায্য করবেন। এবার ভেবে দেখো, যেই মুহূর্তে মনীন্দ্র জ্ঞান হারিয়ে ফেলেছিল, হতেই পারে সেই মুহূর্তে তার শরীরে সে তো নিজেই বলেছিল যে তার মনে হয়েছিল তার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে। বাকিটা তোমরা যা ভাবো আর কি। আমরা আর কিছু বললাম না। তারানাথ আকাশের দিকে তাকিয়ে বলল, আর অপেক্ষা করো না, বুঝলে? বেরিয়ে পড়ো। বৃষ্টি খুব জোরে আসবে বলেই মনে হচ্ছে। আমিও উঠি। আমরা বেরিয়ে এলাম। অনেকক্ষণ চুপ করে রইলাম। তারপর একটা সময় কিশোরী বলল, তার মানে সবকিছুই আগে থেকে ঠিক করা ছিল। মানে ঠাকুরমশাই বিজয়ডাঙ্গায় যাবে, সেখানে সেই ললিতার প্রেতের সঙ্গে দেখা হবে এবং মধুসুন্দরী দেবীর কোনো অদৃশ্য শক্তি দিয়ে শেষে মনীন্দ্রের মাধ্যমে তাকে মুক্ত করবে। না মানে সত্যি কি এমনটা হতে পারে? সবকিছু আগে থেকে লেখা থাকতে পারে? আমি উত্তর দিতে পারলাম না। ঝিরিঝিরি বৃষ্টিটা ক্রমাগত বাড়ছিল, তাই দ্রুত এগিয়ে গেলাম ট্রাম রাস্তার দিকে। মাসের শেষ হলেও বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য ট্রাম ধরতেই হবে।